তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? আজ 7টা দিন ধরে আমি বলছি ঘরে কোনো বাজার নেই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই কানে তুলছো না। যে আমার হয়েছে যত জ্বালা, এই সংসারের ঘানি টানতে টানতে আমার জীবন শেষ হয়ে গেল। আজ যদি তুমি বাজার নিয়ে না ফেরো তবে তুমি রাতের খাবার পাবে না। ও, সকাল হতে না হতেই শুরু। সাত সকালে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে নাকি? হ্যাঁ, তুমি ভালো করেই জানো জমিদার মশাই রাত 8টার আগে কিছুতেই আমাকে কাজ থেকে ছাড়েন না। আর রাত 8টার পর যদি আমি বাজারে যাই তাহলে বাজারে তেমন কিছুই পাই না। এত কথা শুনতে চাই না। আজ বৃহস্পতিবার, চকগড়ি হাট খোলা। তুমি হাটে যাবে এবং বড় একটা মাছ নিয়ে তবেই বাড়ি ফিরবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করব জমিদার মশাইয়ের কাছ থেকে ছুটি নিয়ে হাটে যেতে। আমি মাধবচন্দ্র দাস, গ্রামের খুব সাধারণ একজন ছেলে। আমার পূর্বপুরুষেরা জমিদার বাড়িতে কাজ করত। আমিও জমিদার মশাইয়ের ধানের জমিতে কাজ করি। জমিদার মশাই মানুষটা খুব একটা সুবিধার নয়, কিন্তু জমিদার মশাই ছাড়া এই অজপাড়া গায়ে আমাকে কেউই কাজ দিতে পারবে না। আশেপাশে 10 গ্রামে এমন কোনো ব্যক্তি নেই, তাই এক প্রকার বাধ্য হয়েই কাজ করছি। নানান কথা ভাবতে ভাবতে আমি জমিদার মশাইয়ের ধানের জমিতে চলে এসেছি। আমাকে দেখে জমিদার মশাই কিছুটা বিরক্ত হয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, কিরে মাধব, আজও তুই আধ ঘন্টা দেরি করে কাজে এলি? কাজ করতে ইচ্ছে না করলে কাজ ছেড়ে দে, তোকে তো আর আমি জোর করে কাজে রাখছি না। এ মানে জমিদার মশাই, কাল থেকে আমি আর দেরি করব না, সময় মতো কাজে চলে আসব। দয়া করে আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবেন না। হয়েছে হয়েছে, এখন যা মন দিয়ে কাজ কর। এ কথা বলে জমিদার মশাই সেখান থেকে চলে যায়। আমি ধানের জমিতে ফসল কাটার কাজ শুরু করে দেই। জমিদার মশাই আমাদের গ্রামের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু আমাদের বিপদে তিনি কখনোই পাশে থাকেন না। কাজ করতে করতে একটা সময় আমি হাঁপিয়ে যাই। একটু যে বসে বিশ্রাম নিব তারও কোনো উপায় নেই। আজ চকগড়ি হাট খোলা। জানি না জমিদার মশাই আমাকে একটু আগে ছুটি দিবেন কিনা। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে। আমি তাড়াহুড়ো করে হাতের কাজটা শেষ করে জমিদার মশাইয়ের কাছে যাই। কিরে, কাজ ছেড়ে উঠে এলি? মানে বাবু, আজ আমার একটু তাড়াতাড়ি ছুটি প্রয়োজন। 7 দিন ধরে ঘরে কোনো খাবার নেই, এই নিয়ে স্ত্রী আমার সাথে খুব অশান্তি করছে। আজ চকগড়ি হাট খোলা, আমি একটু হাটে যেতে চাই বাবু। বউ অশান্তি করলে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দে। তোদের মতো গরিবদের আবার বাজার কিসের রে? যা পাবি তাই খাবি। এখন সময় নষ্ট না করে যা কাজ কর। জমিদার বাবুর মুখের উপর কথা বলার সাহস ছিল না আমার, তাই মাথা নিচু করে চলে আসলাম। প্রতিদিনের মতো আজও ঠিক রাত 8টা বাজে আমাকে কাজ থেকে ছাড়া হলো। জমিদার বাবুর বাড়ি থেকে চকগড়ি হাট প্রায় 3 কিলোমিটারের দূরে। সাধারণত আমাদের গ্রামে রাত 8টার পর খুব একটা রিক্সা পাওয়া যায় না, তাই তাড়াহুড়ো করে পায়ে হেঁটেই যেতে হবে। আমি চকগড়ি হাটে যাচ্ছি। আজ গ্রামের রাস্তাঘাট একেবারে ফাঁকা লাগছে। জানি না কেন যেন আজ অন্ধকার রাস্তায় একা একা হাঁটতে আমার খুব ভয় লাগছে। হাঁটতে হাঁটতে একটা সময় আমি চকগড়ি হাটে পৌঁছে গেলাম। কিন্তু কি আশ্চর্য, হাটে বসে আমি অবাক হয়ে যাই। আমি দেখলাম পুরো হাট একদম ফাঁকা। হাটে কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। মুহূর্তের মধ্যে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। জানি না আজ বাজার নিয়ে ফিরতে পারবো কিনা। না ফিরতে পারলে তো কপালে অশান্তি আছে। হঠাৎ কারো কান্নার আওয়াজের শব্দ শুনে আমি চমকে উঠলাম। আশেপাশে ভালো করে তাকাতে লাগলাম, কিন্তু কাউকেই দেখলাম না। কি আশ্চর্য, কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তখন হঠাৎ করে কান্নার শব্দটা থেমে যায়। আমি খুব অবাক হয়ে
চারিপাশে দেখতে লাগলাম। পুরো চকঘড়ি হাট ঘুটঘুটে অন্ধকার। দুহাত সামনে কি আছে তাও বোঝার উপায় নেই। দেখে মনে হচ্ছে এ যেন কোনো শ্মশান ঘাট। চারিদিকে একদম নিস্তব্ধ পরিবেশ। মাঝে মাঝে ঝিঝি পোকা আর ব্যাং ডাকার শব্দ শুনতে পাচ্ছি। জানি না মনটা কেন যেন বড্ড বেশি অস্থির হয়ে আছে, বুকের ভিতর ধুকধুক করছে। এমন পরিবেশে আমি আর বেশিক্ষণ থাকার সাহস পেলাম না, তাই তাড়াহুড়ো করে চলে যেতে চাইলাম। তখন আবারও কান্নার শব্দ শুনে আমি থমকে দাঁড়াই। পিছনে ঘুরে তাকিয়ে দেখলাম প্রায় 60 বছর বয়সী একজন বৃদ্ধ লোক গাছের নিচে বসে কান্না করছে, আর তার সামনে ডলায় একটি বড় মাছ রাখা আছে। দেখে মনে হচ্ছে তিনি মাছটি বিক্রি করার উদ্দেশ্যে বসে আছেন, কিন্তু হাটে কোনো বিক্রেতা নেই। লোকটি অন্ধকারে বসে আছেন। আমি ভীষণ অবাক হলাম এবং বৃদ্ধ লোকটির কাছে এগিয়ে গেলাম। কাকা, আপনি এখানে বসে কাঁদছেন কেন? আর এভাবে অন্ধকারে বসে আছেন কেন? বৃদ্ধ লোকটি আমার কথার কোনো উত্তরই দিল না, এমনকি আমার দিকে একবারও তাকালো না। আপন মনে কাঁদতে লাগলো। খুব মায়া হলো আমার। কাকা, এই মাছটা কি আপনি বিক্রি করার জন্য বসে আছেন? এত দেরি করলে কেন? অনেকক্ষণ যাবত তোমার জন্যই অপেক্ষা করছি। হঠাৎ করে ওনার মুখে এমন কথা শুনে আমি প্রচণ্ড অবাক হলাম। ওনাকে এর আগে তো কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আমতা আমতা করে বললাম, আমাকে আপনি চিনেন কাকা? আপনার বাড়ি কোথায়? বৃদ্ধ লোকটি আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না, বরং বিরক্ত হয়ে আমার দিকে রেগে তাকালেন এবং বললেন, মাছ কিনতে এসেছো, চুপচাপ মাছ কিনে নিয়ে যাও, এত প্রশ্ন করছো কেন? বৃদ্ধ লোকটির কথা শুনে আমি চমকে উঠলাম। আমি মাছ কিনতে এসেছি তা উনি জানেন কি করে? কি হলো, এত ভাবছো কি মাছ নেবে না? হ্যাঁ নেব। মাছের দাম কত কাকা? 200 টাকা। আপনি কি আমার সাথে মজা করছেন কাকা? এই মাছ কম করে হলেও বাজারে 1000 টাকা দাম হবে, আর আপনি বলছেন 200 টাকা মাত্র? হ্যাঁ, আমার মাছের দাম 200 টাকা। তুমি নিলে নাও, আর না দিলে আমাকে বিরক্ত করো না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। লোকটার কথা শুনে ওনাকে পাগল মনে হচ্ছিল, তাই ওনার থেকে মাছ না কিনে আমি বাড়ি যেতে লাগলাম। আমি খুব দ্রুত গতিতে হাঁটতে থাকলাম। কিন্তু কি আশ্চর্য, আমি কিছুতেই চকগৌরী হাট থেকে বাজারের বাইরে যেতে পারছিলাম না। বারবার ঘুরে ফিরে আমি বৃদ্ধ লোকটার সামনে চলে আসছিলাম। প্রথমে ভেবেছিলাম আমি হয়তো অন্ধকারে পথ খুঁজে পাচ্ছি না, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আমি কোনো মায়া জালে আটকে গিয়েছি। আমার সাথে যা যা ঘটছে তা কোনোটাই স্বাভাবিক নয়। তখন বৃদ্ধ লোকটি বিকট শব্দ করে খুব বিশ্রীভাবে হাসতে থাকলো। ভয় আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল, হাত পা ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ লোকটির হাসি শব্দে পুরো হাড় যেন কেঁপে উঠছিল। প্রচণ্ড ভয়। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই হাট থেকে বাইরে যেতে পারছিলাম না। বৃদ্ধ লোকটি হঠাৎ করে আমার সামনে এসে আমার পথ আটকালো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? মাছ নিয়ে যা। মুহূর্তের মধ্যেই বৃদ্ধ লোকটার চেহারা বিকৃত হয়ে যায়। আমি দেখলাম তার চোখ দিয়ে রক্ত ঝরছে, দাঁতগুলো বাইরের দিকে বের হয়ে আসছে। আমার আর বুঝতে বাকি রইল না বৃদ্ধ লোকটি কোনো মানুষ নয়। ভয় আমার বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায়, হাত পা থরথর করে কাঁপতে থাকে। প্রেতাত্মাটা আমার গলা চেপে ধরার জন্য তার হিংস্র হাতগুলো আমার দিকে বাড়িয়ে দিল। প্রচণ্ড ভয় আমি চিৎকার করে উঠলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম। প্রেতাত্মাটাও আমার পিছনে পিছনে ছুটছিল আর মুখ দিয়ে খুব ভয়ঙ্কর শব্দ করছিল। ভয়ে আমার সমস্ত শরীর কাটা দিয়ে উঠল। আমি আরো জোরে দৌড়ানোর চেষ্টা করলাম। এই দাঁড়া, মাছ নিয়ে যা, পালাচ্ছিস কোথায়?
বুকের ভিতরের প্রাণ পাখিটা দুকদুক করছিল। মনে হচ্ছিল যেন এখনই বুকের ভিতরের প্রাণ পাখিটা বের হয়ে যাবে। দৌড়াতে দৌড়াতে আমি প্রচণ্ড হাঁপিয়ে যাই। প্রচণ্ড পানির তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায়। এক্ষুনি পানি পান না করতে পারলে হয়তো সকালের সূর্যটাই আমি আর দেখতে পারবো না। হঠাৎ আমি আমার চোখের সামনে সমস্ত কিছু ঝাপসা দেখতে শুরু করলাম। প্রচণ্ড মাথা ঘুরতে শুরু করলো, শরীরের বল শূন্য হয়ে গেল। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে আসার পর দেখলাম আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি। আমার বিছানার পাশে আমার স্ত্রী দীপালি এবং হাত প্রহরী হরি কাকা দাঁড়িয়ে আছেন। আমি আমি কি বেঁচে আছি? ঈশ্বরের কৃপায় তুমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো। সময় মতো আমি সেখানে না গেলে অনেক বিপদ হতে পারত। এখন থেকে অনেক বছর আগের কথা, চকগৌরী হাটের পাশে একটা কুঁড়ে ঘরে একজন বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। তাদের কোনো সন্তান ছিল না। বৃদ্ধ নদী থেকে মাছ ধরে এনে চকগৌরী হাটে তা বিক্রি করে অনেক কষ্টে সংসার চালাতো। একটা সময় বৃদ্ধের স্ত্রী অনেক অসুস্থ হয়ে যায়। বৃদ্ধের বেচা কিনাও তেমন ভালো চলছিল না। টাকার অভাবে একটা সময় তার স্ত্রী বিনা চিকিৎসায় মারা যায়। স্ত্রীর মৃত্যু সহ্য করতে না পেরে বৃদ্ধ লোকটি আত্মহত্যা করেন। এবং তারপর থেকে প্রায় গভীর রাতে চকগৌরী হাটে বৃদ্ধ লোকটিকে মাছ নিয়ে বসে থাকতে দেখা যায়। যার সাথে দেখা হয়, যদি সে বৃদ্ধের কাছ থেকে মাছ কিনে তাহলে বৃদ্ধ তার কোনো ক্ষতি করে না, আর যদি মাছ না কিনে তাহলে বৃদ্ধ তাকে প্রাণ নিয়ে ফিরে যেতে দেয় না। হরি কাকার মুখে এসব শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। বৃদ্ধ লোকটির জন্য আমার প্রচণ্ড মায়া হচ্ছিল আর খারাপও লাগছিল। তাই সেই রাতের পর থেকে আমি আর কখনো রাতের বেলা চকগৌরী হাটে যাইনি। কি রে বাবা, চাকরি বাকরির কোনো খোঁজ খবর কি পেলি? না বাবা, এখনও তেমন কোনো চাকরির খোঁজ খবর পাচ্ছি না, তবে আশা করা যায় খুব শীঘ্রই হয়ে যাবে। আর কত সময় নিবি বাবা? এদিকে আমার পেনশনের টাকাও শেষ হয়ে আসছে, আর তুই চাকরিটাও ছেড়ে দিলি। এখন তোর একটা চাকরির ব্যবস্থা হলেই একটু চিন্তা মুক্ত হতাম। তুমি চিন্তা করো না বাবা, আমি একটা কোম্পানির সাথে কথা বলেছি, তারা কালই আমাকে ডেকেছেন। আশা করি চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তুই বরং কালই যা, যদি কোনো একটা ব্যবস্থা হয়। বর্তমান পরিস্থিতি এতটাই কঠিন যে সাধারণ শিক্ষা দিয়ে চাকরির বাজারে কোনো মূল্যই পাওয়া যায় না। তাই তো হাজারো তরুণ তরুণী স্নাতক ডিগ্রি কমপ্লিট করে হন্য হয়ে ঘুরছে চাকরির খুঁজে। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, স্নাতক ডিগ্রি কমপ্লিট করে এক ডাক বিভাগের অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলাম। আমার পোস্টিং ছিল মধুপুর গ্রামে। গ্রামটি ছিল খুবই সুন্দর এবং সেখানকার মানুষগুলো ছিল খুবই সহজ সরল। আমাদের শহরের ইট পাথরে ঘেরা মানুষের মতো নয়। ওইখানে চাকরিটা আমার বেশ ভালোই চলছিল, কিন্তু একদিন আমি এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হই। ওই ঘটনার পর থেকেই আমি চাকরিটি ছেড়ে দেই। সেই ঘটনাটির কথা মনে পড়লে আজও আমার শরীর শিহরে ওঠে। তাই আজ আমি আপনাদেরকে শোনাবো আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্পটি। স্যার, আজকের চিঠিগুলো তো সব দেওয়া শেষ। আজকে কি আর কোনো চিঠি আসছে? তা না হলে আমি আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে যেতাম আর কি। কেন, তোমার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? আসলে আমার ছোট মেয়েটা কিছুদিন যাবৎ খুবই অসুস্থ, ওকে নিয়ে একটু সদর হাসপাতালে যেতাম। কিন্তু তুমি তো একটি চিঠি ভুলে রেখে গিয়েছো। এই চিঠিটি আজকেই পৌঁছে দিতে হবে। স্যার, এটা কি সেই উত্তরপাড়ার মহিউদ্দিন সাহেবের চিঠিটা? হ্যাঁ, ঠিকানাতে তো তাই লেখা আছে। স্যার, আমি আসলে চিঠিটা ইচ্ছা করেই নিয়ে যাইনি, কারণ ওই ঠিকানায় প্রতিদিনই একটি করে চিঠি আসে, কিন্তু চিঠিগুলা কেউ গ্রহণই করে না। বেশিরভাগ সময়ই চিঠিগুলা দরজার সামনেই রেখে আসি। চিঠিটা তেমন গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়নি, তাই আর আজ চিঠিটা নিয়ে যাইনি। তাহলে আজ বরং তুমি বাসায় চলে যাও। আজ আমিই চিঠিটা নিয়ে যাই, দেখি কেউ গ্রহণ করে কিনা।
অফিসের সব কাজ গুছিয়ে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এইদিকে আবার মহিউদ্দিন সাহেবের চিঠিটা পৌঁছানো এখনও বাকি। তার চিঠিটা পৌঁছে দিয়েই আমাকে আবার বাড়ির পথে ফিরতে হবে। এদিকে আকাশের অবস্থাও খুবই খারাপ, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। হাঁটতে হাঁটতে উত্তরপাড়ায় চলে আসলাম, কিন্তু মহিউদ্দিন সাহেবের বাড়িটা তো খুঁজেই পাচ্ছি না। তবে একটু সামনে আগাতেই এক মুরব্বির দেখা পেলাম। এই চাচা, শুনছেন? এই গ্রামে মহিউদ্দিন সাহেবের বাড়ি কোনটা আমাকে একটু বলতে পারবেন? মহিউদ্দিন সাহেব নামে এই গ্রামে কেউ আছে বলে তো আমার মনে হয় না। তুমি বরং সামনে এগিয়ে দেখতে পারো। মুরব্বির সাথে কথা বলে আসলে কোনো লাভই হলো না। তবে এত দূর এসে ফিরে যাব সেটাই বা কেমন দেখায়। তাই গ্রামের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম মহিউদ্দিন সাহেবের বাড়ির খোঁজে। তবে গ্রামের নির্জন পরিবেশ ও শীতল আবহাওয়া গায়ে লাগিয়ে হাঁটতে আমার বেশ ভালোই লাগছে। তবে কিছুক্ষণ হাঁটতেই একটি বাড়ি সামনে পড়ল, কিন্তু বাড়িটির সামনে যেতেই দেখি এটাই আসলে মহিউদ্দিন সাহেবের বাড়ি। বাড়িতে কেউ আছেন? মহিউদ্দিন সাহেব নামে একটি চিঠি এসেছে। জায়গাটা খুবই নিরিবিলি, মনে হয় না এই জায়গা দিয়ে তেমন কোনো মানুষ চলাচল করে। এইদিকে আবার বাড়ির মধ্য থেকে কারো সাড়াও পাচ্ছি না। কারো সাড়া না পেয়ে ভাবলাম হয়তোবা এই বাড়িতে কেউ থাকে না, কিন্তু হঠাৎ করেই ঘরের মধ্যে থেকে কারো শব্দ শুনতে পেলাম। চিঠিটা দরজার সামনেই রেখে চলে যাও। কে কে কথা বলছেন? বাইরে আসেন, আপনার একটি স্বাক্ষর লাগবে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও দেখলাম ঘর থেকে কেউ বেরই হচ্ছে না। এদিকে রাতও গভীর হয়ে আসছে, কিন্তু হঠাৎ খেয়াল করলাম আমার আশেপাশে থেকে কেমন যেন ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছে। কোনো হিংস্র জন্তু কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খেলে যেমন একটা শব্দ হয়, ঠিক তেমনই একটি শব্দ আমার কানে ভেসে আসছিল। ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছিল এবং ধীরে ধীরে শব্দটি আরও প্রকট হতে লাগলো। মনে হচ্ছে শব্দটি আমার আরও নিকটে আসছে। চারপাশ আরও বেশি অন্ধকার হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে আমি পিছন তাকাতেই দেখি কিছু সাদা কাপড় মোড়ানো মৃতদেহ আমার পিছনে দাঁড়িয়ে আছে। তোকে না বলেছিলাম এখান থেকে চলে যেতে? এখন তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। এ কি বলছো এসব? তোমরা কারা? কেন আমাকে মারতে চাইছো? একটু পরই যখন তোকে খেয়ে ফেলবো তখনই বুঝতে পারবি আমরা কারা। ওরা আমাকে মারার জন্য আমার দিকে ছুটে আসতে লাগলো। আমি ভয়ে ভয়ে পিছন দিকে সরে যেতে লাগলাম। এর মধ্যেই আমি খেয়াল করলাম কে যেন লাইট হাতে ছুটতে ছুটতে আমার দিকে এগিয়ে আসছে। এবং লাইটের আলো পেয়ে মৃতদেহগুলো হাওয়ার সাথে মিলিয়ে গেল। স্যার, আমি হাসপাতাল থেকে এই পথ দিয়েই ফিরছিলাম, হঠাৎ দূর থেকে আপনার শব্দ পেয়ে দৌড়ে ছুটে আসলাম। আমাকে বাঁচাও, আমাকে ওদের হাত থেকে বাঁচাও। সেই ঘটনার পর থেকে আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম এবং ডাক বিভাগে চাকরিটিও ছেড়ে দিয়েছিলাম। আসলে ওই রাতের ঘটনাটি আমি কখনোই ভুলব না। ঘটনাটি আমার মনে পড়লে আজও আমার শরীর শিহরে ওঠে। তবে কিছুদিন পর ওই গ্রামের মুরব্বীদের থেকে আমি জানতে পারি মহিউদ্দিন সাহেবের ছেলেরা দেশের বাইরে থাকতো। সে প্রতিদিনই ছেলেদের কাছে চিঠি পাঠাতো, কিন্তু কোনো উত্তরই আসতো না। তার ছেলেদের অবহেলিত আচরণে কষ্ট পেয়ে ওই বাড়িতেই তিনি ধুকে ধুকে মারা যান। তারপর থেকে নাকি তার ঠিকানায় প্রতিনিয়তই চিঠি আসতো। কে বা কারা চিঠি পাঠাতো সেই হদিশ আজও পাওয়া যায়নি। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।